হ্যাঁ, কি পড়বো আজকে? আজকে আমরা পড়বো হচ্ছে কোষ চক্রের এম ফেজ অর্থাৎ মাইটোসিস। শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. জি স্যার। আচ্ছা, জি স্যার। মাইটোসিস। এই মাইটোসিস তো তোমরা সেই 1953 সাল থেকেই পড়ে আসতেছো, তাই না? বলতে গেলে তোমরা মাইটোসিস সেল ডিভিশনের উপর পিএইচডি হোল্ডার হয়ে গেছো, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছো, বলো তাই তো? তো এখানে আগে তোমরা মাইটোসিসের মধ্যে যত বর্ণনা পড়ছো তার মধ্যে থেকে অল্প দুই একটা বিষয় তোমরা বাড়তি জানবা, দুই একটা টার্ম সম্পর্কে তোমরা অবহিত হবা। এছাড়া মূল বেসিক জিনিসগুলো তোমরা অলরেডি জেনে ফেলেছো। এখন 6-7 থেকেই সেল ডিভিশন পড়ে, মাইটোসিসই পড়ে, ঠিক আছে? আর 9-10 তো বিস্তারিত করে তোমরা তো বিষয় পেরেছো। তবে ইন্টারমিডিয়েটেও সেল ডিভিশন যেহেতু একটা চ্যাপ্টার রেখেছে, কাজে মাইটোসিসটা অবশ্যই রাখতে হয়। আর প্রশ্নকর্তা যদি চান যে প্রশ্নটা একটু সহজ করে ফেলি, তাহলে মাইটোসিসের কোন একটা ফেজ সম্পর্কে দেয়, মাইটোসিস সেল ডিভিশন আসে। তবে উচ্চতর দক্ষতায় মাইটোসিসের গুরুত্ব বা মাইটোসিস প্রক্রিয়া যদি না থাকতো তাহলে বংশবৃদ্ধি বা প্রজন্ম রক্ষা হতো না ইত্যাদির উপর ভিত্তি করে উচ্চতর দক্ষতায় প্রশ্ন দেয়, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে চাচ্ছি এম ফেজ বা মাইটোসিস সেল ডিভিশন। তোমরা জানো মাইটোসিস সেল ডিভিশন এমন সেল ডিভিশন যেখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার করে বিভাজিত হয়? মনে আছে তোমাদের? স্যার, এই একবার তোমরা গেলা করে। কোথায়? হ্যাঁ, একবার হ্যাঁ, করে। তোমরা কি ঘুমিয়ে পড়ো নাকি? হুম, একবার করে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস যদি কি বিভাজন? ক্যারিওকাইনেসিস আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বিভাজন বিভাজন আর হচ্ছে সাইটোকাইনেসিস হচ্ছে ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, তাহলে যে তোমরা প্রোফেজ, প্রোমেটাফেজ ইত্যাদি পড়ো, ঠিক আছে? এটা আসলে কোন ধরনের কাইনেসিসটা তোমরা পড়ো? ক্যারিও না সাইটো? Sir, karyokinesis. স্যার, ক্যারিও। ক্যারিওকাইনেসিস অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনকে আমরা দুইটা প্রধান ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সরি। এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা প্রধান দশাটা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? ক্যারিওকাইনেসিসকে আমরা আলোচনার সুবিধার্থে পাঁচটা পর্যায়ে বা পাঁচটা দশায় বিভক্ত করি। তোমরা দশাগুলোর নামও অলরেডি জানো, প্রোফেজ বা আদি দশা, প্রোমেটাফেজ বা মেটাফেজের পূর্ব দশা, মেটাফেজ মধ্য দশা, অ্যানাফেজ, টেলোফেজ। এই সমস্ত পাঁচটা তোমরা দশা সম্পর্কে পরিচয় আছে তোমাদের। আচ্ছা, তাহলে আমরা প্রোফেজটা শুরু করতেছি, ঠিক আছে? আজকে আমরা দ্রুত যাব, কারণ যেহেতু এটা তোমাদের পুনরো পুরনো বছরগুলারই পড়া, কাজেই এটাতে খুব বেশি সময় দিব না। তবে এখানে একটা জিনিস বলে রাখতেছি, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই? ওইটা হচ্ছে জি যে স্যার। পরীক্ষায় যদি মাইটোসিস সেল ডিভিশন কিংবা অন্য কোনো সেল ডিভিশনের পর্যায় বর্ণনা আসে, তখন তোমরা তোমাদের হাসান স্যারের বইতে দেখো প্যারা আকারে লিখেছে, অর্থাৎ প্রোফেসের মধ্যে যত ঘটনা দিয়ে আছে সবগুলাকে এক বা দুইটা প্যারায় লিখেছে। তোমরা এরকম না করে তোমরা লিখবে হচ্ছে নাম্বারিং দিয়ে। প্রোফেসেরই বর্ণনা দিচ্ছ, 1 নাম্বার পয়েন্ট এই ঘটে, 2 নাম্বার পয়েন্ট এই ঘটে, 3 নাম্বার পয়েন্ট এই ঘটে, এইভাবে দেবো। অর্থাৎ তোমরা নাম্বারিং করে দিবা। বুঝতে পারছো আমি কি বললাম? জি স্যার। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, নাম্বারিং করে দিবা। আচ্ছা, তাহলে প্রোফেজ বা আদ্য পর্যায় বা আদি পর্যায়। প্রো মানে জানো তোমরা আদি, ঠিক আছে?
মাইটোসিসের প্রথম পর্যায়কে প্রোফেজ বলে এবং প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় আর সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। আমরা সামনে গিয়ে ওই ব্যাপারে কথা বলবো। দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে তোমার প্রোফেজ। এইটা তোমার মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রেও এবং মায়োসিস সেল ডিভিশন ক্ষেত্রেও উভয় ক্ষেত্রে উভয় সেল ডিভিশনের মধ্যে প্রোফেজ হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী পর্যায়। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখতে পারো প্রোফেজ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোম গুলোতে জল বিয়োজন আরম্ভ হয়। তোমরা জানো জল বিয়োজন অর্থাৎ পানি সরে যেতে থাকে। তারপরে পয়েন্ট দিতে পারো ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো এবং মোটা হয়। 3 নাম্বার তারপরে পয়েন্ট দিতে পারো রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ আমরা জানি যে মেটাফেজ পর্যায়ে এরা সবচেয়ে বেশি রং ধারণ করে এবং মেটাফেজ পর্যায়ে এরা সবচেয়ে বেশি খাটো মোটা হয়। কাজেই ওই খাটো মোটা হওয়ার প্রবণতা এরা দেখানো শুরু করে এবং রং ধারণ করার ক্ষমতাও এরা বৃদ্ধি পেতে থাকে। রং ধারণ ক্ষমতা মানে হচ্ছে এটাকে আমরা স্পষ্ট থেকে স্পষ্টতর ভাবে দেখতে পাই। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তি ঘটে। প্রোফেজের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তি ঘটে। আচ্ছা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ ক্রোমোজোমের সংকুচন শুরু হয়। ক্রোমোজোম সংকুচন শুরু হয় কারণ হচ্ছে তোমার ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন হয় আর ফসফোরাইলেশনটা ঘটায় তোমরা জানো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে নামক একটা এনজাইম। এবং কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলাপেরও বিলুপ্তি ঘটতে থাকে। তোমরা যদি ডান দিকের চিত্রটা দেখো, প্রোফেজের চিত্রটা দেখতে পাচ্ছ চিত্রটা? জি স্যার। আচ্ছা, এই চিত্রের মধ্যে দেখো তো কয়টা ক্রোমোজোম দেখানো আছে? কয়টা ক্রোমোজোম? 4টা না 8টা? শুনছো তোমরা? কয়টা ক্রোমোজোম? 8টা। আচ্ছা, স্যার 4টা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। চারটা আসলে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে 4টা। তোমরা বলো তো একটা ক্রোমোজোমে কয়টা সেন্ট্রোমিয়ার থাকে? স্যার একটা। একটা। তাহলে সেন্ট্রোমিয়ারকে তো অন্তত বুঝতে পারছো যে একটা, দুইটা, তিনটা, 4টা সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছি, তাই তো? অর্থাৎ এখানে 4টা ক্রোমোজোম আছে। তো যারা 8টা বললে ওদের বলার কারণটা কি জানো? ওরা এক একটা ক্রোমাটিডকে এক একটা ক্রোমোজোম মনে করেছে। এক একটা ক্রোমাটিডকে এক একটা ক্রোমোজোম মনে করছে। আচ্ছা, আমি কেন বললাম এই কথাগুলা? কারণ হচ্ছে ক্রোমাটিড সম্পর্কে বলবো। ক্রোমাটিড হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বুঝছো তো? উপর থেকে নিচ বরাবর, চিত্রে উপর থেকে নিচ বরাবর লম্বালম্বি ভাবে অর্থাৎ অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত হয়। তুমি সূত্র যদি গুণো তাহলে এখানে সূত্র পাবা মোট হচ্ছে 8টা। তাহলে এক একটা সূত্রকে বলা হয় হচ্ছে তোমার এক একটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কি পরীক্ষায় আসে, বোর্ডে আসে এটা, ঠিক আছে? ক্রোমাটিড কি? তাহলে ক্রোমাটিড হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের প্রোফেজ পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাবে দুইটা সূত্রে বিভক্ত হয়। লম্বালম্বি ভাবে, ঠিক আছে? এরকম না যে সেন্ট্রোমিয়ারের উপরের অংশ আর সেন্ট্রোমিয়ারের নিচের অংশ দুইটা ক্রোমাটিড, এরকম না। একটা ক্রোমাটিডই উপর থেকে শুরু করে সেন্ট্রোমিয়ার সহ নিচ পর্যন্ত আসে, আবার আরেকটা ক্রোমাটিড এইটাও উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আসে, অর্থাৎ দুইটা ক্রোমাটিড সমান্তরালে অবস্থান করতেছে। তাহলে ক্রোমাটিড কি তোমরা চিনতে পারছো? জি স্যার। আচ্ছা, ক্রোমাটিড, ঠিক আছে? ক্রোমোজোম গুলো প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হলেও আলোক অনুবীক্ষণ যন্ত্রণে সাধারণত অবিভক্তই মনে হয়, তবে এগুলা এখনো স্পষ্ট হয় না। এই পর্যায়ে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। তোমরা জানো
মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র না, মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার, ট্রাকশন ফাইবার, এইসব শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। তাহলে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র হচ্ছে মেরু, অর্থাৎ দুই প্রান্ত থেকে, উপরের প্রান্ত থেকে নিচের প্রান্ত পর্যন্ত যে তন্তুময় গঠনটা দেখা যায়, এগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু। কোষ বিভাজনের সময় এই স্পিন্ডল তন্তুর সূচনা হয় হচ্ছে তোমার প্রোফেজে, আর এইটা সবচেয়ে বেশি আসে হচ্ছে প্রোমেটাফেজে। তাহলে ক্লিয়ার হয়েছে প্রোফেজ সম্পর্কে? জি স্যার। আচ্ছা, হাসান স্যারের বইতে যে প্রোফেজের চিত্রটা দেওয়া আছে, এটা কি কোষ প্রাচীরের চিত্র, কোষ উদ্ভিদ কোষের চিত্র না প্রাণী কোষের চিত্র? উদ্ভিদ কোষে। স্যার উদ্ভিদ কোষ। কারণ হচ্ছে কোষ প্রাচীর আছে। এবার আসি হচ্ছে প্রোমেটাফেজ। তাহলে বলতো প্রো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ের নাম কি? প্রোফেজ। 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 আচ্ছা, আর সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়ের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে প্রোমেটাফেজ থাকে, আর মায়োসিস বা মিওসিস সেল ডিভিশনের মধ্যে প্রোমেটাফেজ নামক কোনো পর্যায় থাকে না। কি বললাম? মাইটোসিসে প্রোমেটাফেজ আছে, মাইটোসিসে কিন্তু মায়োসিসে প্রোমেটাফেজ নামে হ্যাঁ, তাহলে মায়োসিসের ধাপ কয়টা? মায়োসিসের ধাপ কয়টা? 4টা। চারটা। ঠিক আছে, হ্যাঁ 4টা। 4টা হলে কি হবে? ওখানে আবার লম্বা দূরত্ব আছে। এই এক প্রোফেজের মধ্যেই, প্রোফেজ 1 এর মধ্যেই 5টা উপপর্যায় আছে। প্রোফেজ 1 এরই মধ্যে 5টা উপপর্যায় আছে, আমরা পরে দেখব। আচ্ছা, প্রোফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, যেটা বললাম। ঠিক আছে, উপরে মেরু এবং নিচের মেরু দুই বরাবর বিস্তৃত যে তোমার তন্তুগুলা, তাকে বলা হয় হচ্ছে, বা আঁশগুলা, তাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তুও বলা হয়। এই পর্যায়ের প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হতে থাকে। নিউক্লিয়ার এনভেলাপ কি হবে? বিলুপ্ত হতে থাকে এবং এক পর্যায়ে এসে বিলুপ্ত হয়ে যায়। প্রোমেটাফেজ পর্যায়ে উদ্ভিদ কোষের তন্তুময় প্রোটিন সমন্বয়ে গঠিত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। সূচনা হয় আগেই, এখানে পুরোপুরি সৃষ্টি হয়ে যায় স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের দুমেরু মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়, তোমরা জানো, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, মাঝখানটা। আর দুই পাশ তো হচ্ছে আমরা বলি মেরু। তবে আমাদের চিত্রের মধ্যে আমরা কয়টা ক্রোমোজোম নিয়ে কাজ করতেছি? 4টা। 4টা ক্রোমোজোম নিয়ে কাজ করতেছি। দেখো, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটা স্পিন্ডল যন্ত্রের সাথে বা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত আছে, তাই না? জি স্যার। আচ্ছা, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকবে। তাহলে যে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, ওই স্পিন্ডল তন্তুকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। বুঝতে পারছো? তাহলে সবগুলা স্পিন্ডল যন্ত্র কি ট্রাকশন ফাইবার? নো স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্পিন্ডল যন্ত্র থাকবে অনেক, কিন্তু ট্রাকশন ফাইবার থাকবে হচ্ছে যতটা ক্রোমোজোম থাকবে ওই প্রজাতিতে ততটা। ঠিক আছে, আর সরি আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে এই কথাটা এখানে বলেছে, দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলে। আচ্ছা, বলো তো মেটাফেজ পর্যায়ে এই ক্রোমোজোম গুলো কোথায় এসে অবস্থান করবে? মেটাফেজ পর্যায়ে বিষুবীয় অঞ্চলের স্যার বিষুবীয় অঞ্চলে। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে। আচ্ছা, কিন্তু এখন এরা এলোমেলো অবস্থা বিভিন্ন জায়গায় আছে, অর্থাৎ এখন সে যেখানেই থাকুক না কেন তাকে বিষুবীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করতে হবে, তাই তো? জি স্যার। প্রোমেটাফেজ পর্যায়ে
হ্যাঁ, প্রোমেটাফেজ পর্যায়ে এই ক্রোমোজোম গুলো যে বিষুবীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করে, তখন এই ক্রোমোজোম গুলোর মধ্যে একটা মুভমেন্ট হয়, একটা আন্দোলন হয়, নাড়াচাড়া হয়। এই নাড়াচাড়াকে নাচ বলছে, ড্যান্স বলছে। তাহলে এই ড্যান্সের নাম হচ্ছে ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কি? মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলের দিকে যাত্রা শুরুর কারণে যে আন্দোলিত হয়, এই আন্দোলন হওয়াটাকেই বা মুভমেন্টটাকে আন্দোলিত হওয়াটাকেই বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। বোর্ড পরীক্ষায় আসে এটা, পারবা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে, আমরা তো উদ্ভিদ কোষ নিয়ে পড়তেছি, প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিউল দুই মেরুতে অবস্থান করে। এবং তোমরা জানো প্রাণী কোষে এস্টার তন্তু বিচ্ছুরিত হয় এবং ওই সেন্ট্রিউল থেকে তোমার এস্টার তন্তু বিচ্ছুরিত হয়। এটা প্রাণী কোষের ক্ষেত্রে ঘটবে। আচ্ছা, তোমরা যখন ক্রোমোজোমের গঠন পড়েছিলা তখন তোমরা কাইনেটোকোর কোনো শব্দ পড়েছিলা? কাইনেটোকোর ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। কোথায় থাকে এটা? স্যাটেলাইটে নাকি তোমার কি বলে গৌণ কুঞ্চনে না মুখ্য কুঞ্চনে না সেন্ট্রোমিয়ারে? তাই স্যার সেন্ট্রোমিয়ারে। সেন্ট্রোমিয়ারে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারের সেন্ট্রোমিয়ার। চারদিকে, হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের চারদিকে একটা গঠন থাকে, ওইটার নাম হচ্ছে তোমার কাইনেটোকোর। তার নাম হচ্ছে কি? কাইনেটোকোর। ঠিক আছে, কালো করে দেখবা, সেন্ট্রোমিয়ারের পাশে কালো করে দেওয়া আছে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের মধ্যে প্রোটিন থাকে, ঠিক আছে। মোটর প্রোটিনে এই তোমার স্পিন্ডল ফাইবারটা যুক্ত হবে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বলি যে সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল ফাইবার যুক্ত থাকে বা ট্রাকশন ফাইবার যুক্ত থাকে। তাহলে সেন্ট্রোমিয়ারে যে কাইনেটোকোর আছে, ওই কাইনেটোকোরের মধ্যে যে মোটর প্রোটিন আছে, এর সাথে স্পিন্ডল ফাইবারটা যুক্ত থাকে। এটা বিস্তারিতভাবে বলেছে। আচ্ছা, এই প্রোটিন এটিপি ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট সৃষ্টি করে এবং শক্তি নির্গত করে। তোমরা জানো এই স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে বা ট্রাকশন ফাইবার বা স্পিন্ডল তন্তু কে তৈরি করে? মাইক্রোটিউবিউল, বুঝছো? মাইক্রোটিউবিউল এইগুলা তৈরি করে, মাইক্রোটিউবিউল। আচ্ছা, তাহলে প্রোমেটাফিজ বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ। এবার হচ্ছে তাহলে আমরা মেটাফেজে যাচ্ছি। মেটাফেজ দেখতে পাচ্ছ স্ক্রিন তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, মেটাফেজ এই পর্যায়ে প্রথমে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। তোমরা জানো এটা বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটরে এসে অবস্থান করবে। স্পিন্ডল যন্ত্রের দু মেরুর মধ্যবর্তী স্থানকে আছে, এটা জানো। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। অর্থাৎ মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, সজ্জিত হয়, এটাকে মেটাকাইনেসিস বলে। তাহলে মেটাকাইনেসিস কোনো ডিভিশন না, এটা হচ্ছে একটা অবস্থার নাম, একটা সাজানো গুছানো অবস্থার নাম। তোমরা কেরিওকাইনেসিস জানো, সাইটোকাইনেসিস জানো, এখন আরেকটা শব্দ শুনবো মেটাকাইনেসিস। সামনে যখন আমরা মায়োসিস বলবো তখন আরেকটা শব্দ শুনবো ইন্টারকাইনেসিস। এই কাইনেসিস দিয়ে চারটা টার্ম আছে, ঠিক আছে। তাহলে মেটাকাইনেসিস হচ্ছে মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এটাও বোর্ডে আসছে প্রশ্ন। ও আল্লাহ। এবং তো তোমরা জানো যে এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো হয়, মোটা হয়, স্পষ্ট হয়। এই খাটো মোটা হওয়াকে বলে কনডেনশন। কনডেনশন মানে হচ্ছে ঘনীভূত, ঘন হওয়া, একত্রিত হওয়া। এবং অর্থাৎ ওই যে তোমার, শুনতে পাচ্ছ, ক্রোমোজোম গুলা, ঠিক আছে, এই পর্যায়ে সবচেয়ে বেশি কুণ্ডলিত হয়, এজন্য এটাকে সুপার কয়েলিং বলে।
তার মানে হচ্ছে মেটাফেজ পর্যায়ে কনডেনশন ঘটে, ঘনীভবন ঘটে, আর হচ্ছে তোমার সুপার কয়েলিং ঘটে। সুপার মানে হচ্ছে নরমালের চেয়ে বেশি কে বোঝায়, ঠিক আছে? সুপারম্যান এন এর উপরে, সুপার ক্লাসের উপরে। আচ্ছা, এই পর্যায়ে কোষে ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি এবং নির্ণয় করা যায়, সংখ্যা নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটো অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। মেটাফেজ পর্যায়ে শেষ দিকে এসে এই যে সেন্ট্রোমিয়ার দেখি আমরা, একটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে। কারণ হচ্ছে এর পরের দশাইতে ক্রোমোজোম গুলো ডাবল হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়। মেটাফেজে যদি আমরা 4টা ক্রোমোজোম দেখাই, তাহলে অ্যানাফেজে আমরা কয়টা ক্রোমোজোম দেখাবো বলো তো? আর যদি আমরা মেটাফেজের মধ্যে 4টা ক্রোমোজোম দেখাই, বেঁধে বেঁধে আসছে। মেটাফেজে যদি আমরা 4টা ক্রোমোজোমকে চিত্রে আঁকি, তাহলে অ্যানাফেজের মধ্যে আমরা কয়টা ক্রোমোজোম আঁকবো? 8টা। 8টা। এই যে 8টা হলো, 4টা থেকে 8টা হলো, অর্থাৎ একটা থেকে 2টা হলো, এইটাই হচ্ছে কোষ ক্রোমোজোমের বিভাজন। আমরা বলি না মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এইটাই হচ্ছে সেই বিভাজনটা, যেটা তোমার মেটাফেজ থেকে অ্যানাফেজ পর্যায়ে যেতে হয়। তাহলে আমরা এতক্ষণ ক্রোমোজোমকে আমরা ক্রোমাটিড হিসেবে, প্রত্যেক ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড দেখেছি। এখন ক্রোমাটিডটা সেন্ট্রোমিয়ারকে নিয়ে, এক একটা ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার যেহেতু দুখণ্ডিত হয়ে গেছে, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার নিয়ে এক একটা ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। অর্থাৎ অ্যানাফেজের মধ্যে এক একটা যে ক্রোমোজোম, এরা হচ্ছে অপত্য ক্রোমোজোম। এরা মেটাফেজের মধ্যে এক একটা ক্রোমাটিড ছিল, অর্থাৎ এক একটা ক্রোমাটিডই এখন এক একটা অপত্য ক্রোমোজোমে, শিশু ক্রোমোজোমে পরিণত হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার, এই কথাগুলাই বলবে এখানে। আচ্ছা, অ্যানাফেজ, সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে থাকে। তোমরা জানো মুভ করে, সে মেরুর দিকে, প্রান্তের দিকে, উভয় প্রান্তের দিকে মুভ করে। সেন্ট্রোমিয়ারে পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়। এই লাইনটা বুঝছো তো তোমরা? সেন্ট্রোমিয়ারে পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোজোমে মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং সেন্ট্রোমিয়ারের দুই পাশের অংশকে আমরা বাহু বলি। সেন্ট্রোমিয়ারের দুই পাশের অংশ হচ্ছে বাহু, বাহুগণ অনুগামী হয়। অর্থাৎ ইঞ্জিন হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর বাকি বগিগুলা হচ্ছে তোমার বাহু। এই সময় সেন্ট্রোমিয়ারকে, এই সময় ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার দেখতে পারি। ইংরেজি বিভিন্ন অক্ষরের সাথে তুলনা করা যায়, যেমন ভি, অর্থাৎ ভি লিখতে দুইটা বাহু সমান, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা মাঝখানে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। আর যদি সেন্ট্রোমিয়ারটা মাঝখানের কাছাকাছি থাকে, তখন তাকে বলে সাবমেটাসেন্ট্রিক। এগুলো তোমরা জানো, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। অপত্য ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছলেই অ্যানাফেজ তথা গতি পর্যায়ে সমাপ্তি ঘটে। অ্যানাফেজকে গতি পর্যায় কেন বলা হয়? যদি অনুধাবনে আসে, পারবা? অনুধাবনে আসলে অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোম গুলো, ঠিক আছে, বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাত্রা শুরু করে মুভ করতে থাকে, গতিশীল হয়। কাজে এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে গতি পর্যায়। চিত্রে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে বইতে রঙিন চিত্র, অ্যানাফেজ দশার মধ্যে তারা হুড়মুড় খেয়ে বসে মেরু অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে। এবং তারা কেউ ম্যাটাসেন্ট্রিক, কেউ অ্যাক্টোসেন্ট্রিক, কেউ টেলোসেন্ট্রিক, কেউ সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে? জি জি স্যার। স্যার। জি
আচ্ছা, টেলোফেজ আসছে স্ক্রিনে তোমাদের? টেলোফেজ? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের কি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কি আমি দিয়ে দিয়েছি? হোয়াটসঅ্যাপ গ্রুপে কি প্রশ্ন দিয়েছি জি এই স্যার। চ্যাপ্টারের? আচ্ছা, good. জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে টেলোফেজ, ঠিক আছে, একেবারে কেরিওকাইনেসিসের শেষটা। কোষ বিভাজনে এই পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়, অর্থাৎ ক্রোমোজোম গুলা যেখানে পৌঁছার দরকার, ঠিক আছে, জলপাইগুড়ি যাবে না 24 পরগনা যাবে, তারা চলে গেছে ওখানে স্থির অবস্থান নিয়েছে। এবং এখানে যে ঘটনাগুলা ঘটবে এটা হচ্ছে প্রায় প্রোফেজের বিপরীত ঘটনাগুলা ঘটবে। প্রোফেজের মধ্যে ঘটেছিল হচ্ছে জল বিয়োজন শুরু হয়, পানি সরে যায়, আর ডিহাইড্রেশন। আর এখানে হবে তোমার পানি আসবে, হাইড্রেশন, জল যোজন হবে। ওই ক্ষেত্রে ক্রোমোজোম গুলো খাটো ছিল, লম্বা হওয়া শুরু করে, ঠিক আছে, কি বলে, খাটো মোটা হওয়া শুরু করছিল। আর এই পর্যায়ে ক্রোমোজোম গুলো জল যোজনের ফলে সরু হবে, লম্বা হবে এবং অস্পষ্ট হতে থাকবে। এবং এই পর্যায়ে শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোম গুলো চারদিকে নিউক্লিয়ার এনভেলাপ আসবে এবং নিউক্লিওলাসও আসবে। তোমরা জানো গৌণ কুঞ্চনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তোমরা মনে আছে তোমাদের এই কথাটা? গৌণ কুঞ্চল বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, একে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। মনে আছে? আল্লাহ। জি স্যার। আচ্ছা, তাহলে এই ঘটনাগুলো এখানে ঘটবে, অর্থাৎ গৌণ কুঞ্চনে নিউক্লিয়াসে পুনরাবির্ভাব ঘটে। ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, আর তখন স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কেরিওকাইনেসিস শেষ হয়ে গেল। এখন হবে হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস তোমরা জানো সাইটোপ্লাজমের বিভাজন। টেলোফেজ পর্যায়ের শেষ দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাবে বিভক্ত হওয়াটাই হচ্ছে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। কোষ প্লেট হয় আর কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। উদ্ভিদ কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রের মাঝখানটা বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করবে। সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র বেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা এক ধরনের গঠন, তার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং বেসিকল, বুদবুদের মতো, এরা মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। এই পরবর্তীতে এই কোষ প্লেটটা কোষ প্রাচীর হয়। আর বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্র্যাগমোসোম জমা হয় এবং এরা প্লাজমা লেমা তৈরি করে বা কোষ ঝিল্লি, বা আর কি, কোষ ঝিল্লি, প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন তৈরি করে। কোষ প্লেটের উপর হেমিসেলুলোজ, তোমরা জানো পলিস্যাকারাইড নাম শুনছো, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আছে পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন, তারপর চারটা কি গুরুত্বপূর্ণ, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ঠিক আছে, এরা হচ্ছে গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড। এছাড়া যে অন্যান্য পলিস্যাকারাইড আছে তারা হচ্ছে তোমার হেমিসেলুলোজ। অর্থাৎ কোষ প্লেটের উপর হেমিসেলুলোজ এবং অন্যান্য উপাদান জমা হইতে থাকে কোষ প্রাচীর গঠন করে। আল্লাহ। প্রাণীর ক্ষেত্রে কি হবে? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ সে প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি তৈরি করবে, যেহেতু প্রাণী কোষে সর্ববহিষ্ঠ আবরণটা কোষ ঝিল্লি আর তাদের কোষ প্রাচীর যেহেতু নেই।
আচ্ছা, যদি এমন হয়, তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি এমন হয় একটা কোষ, সেখানে ক্যারিওকাইনেসিস হয়েছে। ক্যারিওকাইনেসিস হয়েছে মানে কি? একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস হয়েছে? দুইটা। দুইটা। ঠিক আছে। আচ্ছা, যদি ওই কোষটার মধ্যে এখন সাইটোকাইনেসিস না হয়, তাহলে কি হবে? কোষ হবে একটা, কিন্তু নিউক্লিয়াস হবে কয়টা? দুইটা। দুইটা। ঠিক আছে। এইভাবে ঘটনা ঘটতে পারে। অর্থাৎ মাঝে মাঝে এরকম হয় যে সাইটোকাইনেসিস হয় না, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে তোমার নিউক্লিয়ার ডিভিশনটা হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়। বুঝতে পারছো কথাটা? ক্যারিওকাইনেসিস হতে পারে, সাইটোকাইনেসিস অফ থাকতে পারে। তাহলে এমন হতে পারে যে একটা কোষ কিন্তু তার নিউক্লিয়াস হয়ে যায় একাধিক, একটা কোষ কিন্তু তার নিউক্লিয়াস হয়ে যায় একাধিক। বুঝতে পারছো? স্যার। যদি জি এই স্যার। অবস্থা হয়, তখন ওই কোষটাকে, যদি তা উদ্ভিদ কোষ হয়, তাকে বলা হয় সিনোসাইটিক। অর্থাৎ সিনোসাইটিক হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা উদ্ভিদ কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা উদ্ভিদ কোষ। আমরা ছত্রাকে এই ধরনের ঘটনা অনেক পাই। ছত্রাকের মধ্যে এই সিনোসাইটিক কোষের সংখ্যা অনেক পাওয়া যায়। আচ্ছা, আর যদি এটা হয় উদ্ভিদ, প্রাণী, তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই প্রাণী কোষটাকে বলা হয় হচ্ছে তোমার প্লাজমোডিয়াম। কি বললাম? স্যার শেয়ার তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? বুঝছো তো তোমরা? তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় হচ্ছে তোমার সিনোসাইটিক কোষ, আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় হচ্ছে তোমার প্লাজমোডিয়াম। আমরা যে ডাবের পানি খাই, এই ডাবের পানিটা হচ্ছে তোমার ওই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে হয়। অর্থাৎ যখন নিউক্লিয়াসের বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন এই ঘটনাটা ঘটে, হচ্ছে ডিসেকশন। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসে, ডাবের পানি কিসের ফসল? ডাবের পানি হচ্ছে অনিয়ন্ত্রিত বা মুক্ত নিউক্লিয়ার ডিভিশনের ফসল হচ্ছে তোমার ডাবের পানি। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। তোমার বইতে আছে, দেখো। ঠিক আছে। ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। আচ্ছা, এবার আমরা পরের পেজে যাই, দেখি কোথাও কিছু আছে। আচ্ছা, এখানে পার্থক্য দেওয়া আছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। আমরা জানি আরেকটা কি কাইনেসিস পড়লাম? মেটাকাইনোসিস। একটা কাইনেসিস। আচ্ছা, সময় আছে 3 মিনিট, এটা শেষ করতে পারবো। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ক্যারিওকাইনেসিস জটিল, দীর্ঘ সময়ের প্রয়োজন। সাইটোকাইনেসিস সহজ, সরল পদ্ধতি এবং কম সময় প্রয়োজন। ক্যারিওকাইনেসিস 5টা দশায় বিভক্ত, সাইটোকাইনেসিসের কোনো দশা নাই। ক্যারিওকাইনেসিস বিভাজিত হয়ে 2টা অপত্য নিউক্লিয়াস তৈরি করে, আর সাইটোপ্লাজম সমান 2 অংশে বিভক্ত হয়।
নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে ক্যারিওকাইনেসিসের মধ্যে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস মানে যেহেতু নিউক্লিয়াসের বিভাজন, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়। আর সাইটোকাইনেসিসের মাধ্যমে কোষের সংখ্যায় বিভাজন, সংখ্যা বৃদ্ধি ঘটে, একটা কোষ থেকে দুইটা কোষ। আচ্ছা, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে, আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে 5টা দশা, এই দশার চিত্র অঙ্কন করবা, চিত্র অঙ্কন করে সুন্দর করে লেবেলিং করে পাঠিয়ে দিবা। 5টা প্রোমেটাফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ। হ্যাঁ, ঠিক আছে। এই 5টা কি বলে এটাকে, পর্যায়ের চিত্র সহ সুন্দর করে আঁকবা, ঠিক আছে। হিবিজিবি করে আঁকবা না, গাদা গাদা করে আঁকবা না, ঠিক আছে। সুন্দর করে আঁকবা, আর বর্ণনাগুলো নিজেরা ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে। ইন্টারমিডিয়েট বইতে মাইটোসিসও আসে। তারপরে তোমরা এটাও 9-10-এ পড়েছো, মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে আমরা আজকে কিছু নতুন টার্ম পড়লাম, মেটাকাইনেসিস, ক্রোমোজোমীয় নৃত্য পড়লাম, ঠিক আছে। আরো কিছু টার্ম আছে, আর এগুলো তোমাদের পুরনো টার্ম। কালকে আজকে রাখবো ওই পর্যন্তই। Yes, sir. স্যার। কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন থাকলে উত্থাপন করো। No, sir. করে ফেলবে আর হোমওয়ার্কটা করে ফেলবে। ওকে স্যার। আচ্ছা, sir. তাহলে আল্লাহ।